দেখো গ্রুপ ই এর ফার্স্ট ম্যাথটা কি বলছে? বলছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x পরাবৃত্তের উপরস্থ কোনো বিন্দুর ফোকাস দূরত্ব। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x একটা ইকুয়েশন দিয়ে দিছে। আচ্ছা, ইকুয়েশনটা দিয়ে দিছে এবং এখান থেকে বলে দিছে তোমাকে পরাবৃত্তের উপরস্থ কোনো বিন্দুর ফোকাস দূরত্বটা বলে দিছে কত? 6। ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। কোন বিন্দুর স্থানাঙ্কটা বের করতে বলছে? অর্থাৎ যেটা তোমাকে ফোকাসটা যেই পরাবৃত্তের উপস্থিত যেই বিন্দুতে অবস্থিত ওই বিন্দুটার কি বের করতে বলছে? স্থানাঙ্কটা বের করতে বলছে। অর্থাৎ গ্রুপ ই এর 1 নাম্বার ম্যাথটাতে ফার্স্টে আগে যেটা দেওয়া আছে সেটা আমরা বের করে ফেলবো। আগে একটা ইকুয়েশন দেওয়া আছে, দেখো ইকুয়েশনটা তোমাকে দিয়ে দিছে যে কত দেওয়া আছে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x। এখন এখান থেকে প্রশ্ন হলো ভাই এই ইকুয়েশনটাকে কোন ফরম্যাটে নিব বলো তো? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এবং দেখো এই ফরম্যাটে আসি, শুধুমাত্র একটা লাইন করতে হবে, সেটা কি? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 2 ইন্টু এক্স। তার মানে এখানে তুমি কার মানটা পেয়ে গেছো বলো তো? এখানে a ইকুয়াল টু 2। আচ্ছা, এর মানটা পেয়ে গেছি। তোমাকে বের করতে বলছে যদি পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু এই সমীকরণটার জন্য বা এটার জন্য তোমার ফিগারটা কীরকম হয় যদি একটু খেয়াল করো। এটার জন্য তোমার ফিগারটা দাঁড়ায়, এটা যদি এক্স এক্সিস হয়, এটা ওয়াই এক্সিস। এখন আমি এক্স এক্সিস ওয়াই এক্সিস ধরতে পারতেছি, কারণ তোমার এই ইকুয়েশনটা যখন আসছিল তখন সেটা ছিল একটা সরলীকৃত সমীকরণ এবং সেটা তোমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষের বেসিসে আসছিল। এটা তোমার এটার শীর্ষবিন্দু কত কত বলো তো? এই ফর্মেটে যখন থাকে সেই ক্ষেত্রে শীর্ষবিন্দু হয় কত? কারণ ওর থেকে কোনো কিছু বাদ যাচ্ছে না। দেখো ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার 4ax মাইনাস 0, অর্থাৎ এখানেও 0 এখানেও কত? 0। তার মানে আমরা পাইতেছি এখানে শীর্ষবিন্দুটা কত? 0 0। এরপর আমরা বলছিলাম যার পাওয়ার 1 অক্ষ হবে সেই অক্ষ। তো কার পাওয়ার 1? এক্স এর পাওয়ার 1, তার মানে অক্ষ হবে এক্স অক্ষ। এখন এক্স অক্ষের হা করবে এই দিকেও করতে পারে এই দিকেও করতে পারে। এক্স এর সহগটা কি? প্লাস, তার মানে হা করবে কোন দিকে বলো তো? হা করবে পজিটিভ দিকে, তার মানে ঠিক এরকম দিকে হা করবে, তাই তো? আর তোমার এখানে যেটা পাওয়া গেছে সেটা কি পাওয়া গেছে বলো তো? এখানে একটা আমরা জানি কি বিন্দু থাকে? উপকেন্দ্র থাকে, আই মিন ফোকাস। উপকেন্দ্র অথবা কি ফোকাস, এটা মূল বিন্দু। তুমি এটার স্থানাঙ্কটা না এখন পেয়ে গেছো, বলতে পারো কত এটা স্থানাঙ্কটা? তুমি কিন্তু এর মান পেয়ে গেছো। তাহলে এই পরাবৃত্তের ক্ষেত্রে তার উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল এস, এই যে এটার ক্ষেত্রে a,0 ছিল, উপকেন্দ্রের স্থানাঙ্কটা ছিল a, কত 0। তো সেই ক্ষেত্রে তোমার এখানে এস এর স্থানাঙ্ক বের করার জন্য এর মান পেয়ে গেছো কত? এর মান পেয়ে গেছো 2। যেহেতু এর মান পেয়ে গেছো 2, তাহলে ওর স্থানাঙ্ক দাঁড়াইতেছে 2 0। এরপরে তোমাকে এখন প্রশ্নটা মিলাও কি বলছে। এতক্ষণ যাবত যেটা করছি সেটা শুধুমাত্র প্রশ্নটা উঠেছি, ঠিক আছে? প্রশ্নটা নিয়ে যেটুকু কাজ পাইছি বলে দিছে তোমাকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x পরাবৃত্তের উপরস্থ কোনো বিন্দুর, পরাবৃত্তের উপরস্থ বিন্দু আছে ধরছো তুমি? পরাবৃত্তের উপরস্থ কোথাও বিন্দু দেখা যাইতেছে? এটা কিন্তু পরাবৃত্ত। তো তার উপরস্থ আমরা একটা এখন কি ধরে নিব? একটা বিন্দু ধরে নিব, একটা বিন্দু ধরে নিতেছি। তো এই বিন্দুটা আমি ধরলাম, বিন্দুটা এখানে অবস্থিত এবং এই বিন্দুটা কত বলো তো? পি, তার স্থানাঙ্ক কত? এক্স ওয়াই। এখন পরাবৃত্তের উপরস্থ কোনো বিন্দুর ফোকাস দূরত্ব কত? 6, অর্থাৎ এটা বলে দিছে এস থেকে পি এর যে দূরত্বটা। এখন এটা যে লম্ব এমন না, এটা এদিকেও হইতে পারতো এদিকে হইতে পারতো, কারণ বিন্দুটা যেখানে থাকতো তার উপর বেস করে তোমার এসপি আসতো। তার মানটা কত বলে দিছে? 6 বলে দিছে। এখন তোমাকে ওই বিন্দুর স্থানাঙ্কটা বের করতে বলছে, আই মিন কোন বিন্দুর স্থানাঙ্কটা? পি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে বলছে। কীভাবে বের করবো চিন্তা করো দেখি, কীভাবে বের করব? আমাদের কার মানটা বলো তো? এক্স আর ওয়াইয়ের মানটা আমাকে বের করতে হবে। এনি হাও কীভাবে বের করা যায় এক্স আর ওয়াইয়ের মানটা বলো? আচ্ছা, এখন তোমাকে আমি আরেকটু সহজ করে দিই। মনে করো তোমার এই বিন্দুটা, এই পি বিন্দুটা যদি তোমার এখানে দেখতে মনে হইতেছে যে লম্ব লম্ব ব্যাপারটা,
কিন্তু আসলে কিন্তু এটা কিন্তু আসলে লম্ব না, যে কোনো জায়গা হইতে পারে, লম্ব হইতে পারে একটা কেস। যদি বিন্দুটা এখানে থাকতো মনে করো পি বিন্দুটা, এখন তো আর তোমার কাছে লম্ব মনে হইতেছে না, হইতেছে? কারণ লম্ব হইলে তুমি আবার একটা কেস মনে করো এটা মনে হয় লম্বই হয়, তারপর ওয়াইয়ের মানটা তুমি মনে করো ওয়াইয়ের মানটা তো ভাই জিরো, কিন্তু ওয়াইয়ের মান কি আসলে জিরো না। তো এই যে এটার মান কত বলে দিচ্ছে বলো? 6। তোমাকে কার স্থানাঙ্ক বের করতে বলছে বলো তো? তোমাকে স্থানাঙ্ক বের করতে বলছে পি এর, আই মিন এক্স আর ওয়াই। এখন এক্স কি আর ওয়াই কি? ভাই এক্স হয়েছে এটা, এটা লম্ব, এটা কিন্তু লম্ব, যে বিন্দুতে আছে সেই বিন্দু থেকে লম্ব নিক্ষেপ করলে যেটা পাওয়া যায়, এই যে শীর্ষ মূল বিন্দু থেকে ওর যে দূরত্বটা, এই দূরত্বটা হিসেবে এক্স এর মান, আর উপরের দিকে উঠতেছো এই মানটা হইতেছে কার মান? ওয়াই। পি বিন্দুটা যদি এখানেও হইতো সেম, এখান থেকে এতটুকু মান হইতো এক্স এর মানটা, উপরেরটুকু হইতো কার মানটা? ওয়াইয়ের মানটা, যেভাবে কল্পনা করো না কেন। তার মানে তোমাকে এক্স এর মান আর ওয়াইয়ের মান বের করতে গেলে, এক্স এর মান আর ওয়াইয়ের মান বের করতে গেলে তুমি এই বিন্দুটা তো আমরা জানি না কোথায় অবস্থিত, এটা কি জানি? আচ্ছা, এবং এটা পরাবৃত্তের উপরিস্থিত একটা বিন্দু, দেখো এই বিন্দুটা পরাবৃত্তের কি উপরিস্থিত একটা বিন্দু। আবার তোমার এখানে যে কোন মানটা দিয়ে দিছে বলো? দূরত্বটা দিয়ে দিছে। তাহলে তুমি মনে হয় এখান থেকে এই দূরত্বটা নির্ণয়ের সূত্রটা তুমি জানো, কোন দূরত্বটা বলো তো? এসপি। আমি এখানে লিখতে পারতেছি, এখানে এসপি ইকুয়াল টু 6, তাই না? দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বলো, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা মনে হয় পড়ছি, রুট ওভার এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস দুইটা বিন্দু দেওয়া থাকলে তার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু কত? 6। ভাই যেহেতু রুট আছে কি, তোমাকে উপকেন্দ্রিক দূরত্ব বলে দিছে, মানে ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব কি? ফোকাস দূরত্ব হচ্ছে উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপরিস্থিত যে কোনো একটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে এসপি। তো সেটা বলে দিছে, এখানে তো আর দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা তো নাই, তো পিএম পাবো কোথা থেকে? এখানে এসপি ইকুয়াল টু পিএম, মানে ছোট স্থির করে ফেলছে যে এসপি ইকুয়াল টু পিএম, তো পিএম তো নাই এখানে। তোমাকে বলে দিছে ফোকাস দূরত্ব, কিন্তু তোমার এখানে জানতে হবে ফোকাস দূরত্ব জিনিসটা আসলে কি। ফোকাস দূরত্ব জিনিসটা হচ্ছে উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপরিস্থিত যে কোনো একটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এই দেখো উপকেন্দ্র পরাবৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দু, এই যে পি, এ তাদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে এসপি, আর এসপির মানটাই বলে দিচ্ছে কত? 6। এটাকে বলা হয় কি জানি দূরত্ব? ফোকাস দূরত্ব। এটাকে বলা হবে ফোকাস দূরত্ব অথবা উপকেন্দ্রিক দূরত্ব। ফোকাস দূরত্ব অথবা কি উপকেন্দ্রিক দূরত্ব। ক্লিয়ার? কারো কোনো প্রবলেম আছে এতটুকুর ভিতরে? আচ্ছা, এখন খেয়াল করো, এটার ভিতরে আমরা যদি এখন রুটটা উঠিয়ে দিতে চাই, তাহলে মনে হয় আমরা এখান থেকে এখানে স্কোয়ার পাইতেছি এক্স স্কোয়ার মাইনাস কত? 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, আর শেষে গিয়ে প্লাসের কত? ওয়াই স্কোয়ার। এখানে কত আসবে বলো তো? 36, যেহেতু উভয়পক্ষকে স্কোয়ার করে দিছি। এখন যদি খেয়াল করো ভাইয়া, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাসের 4x প্লাসের কত? 4 মাইনাসের কত? 36 ইকুয়াল টু কত? 0। ক্লিয়ার? এখন এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত? 4x মাইনাসের কত? 32 ইকুয়াল টু 0। এটা কয় নাম্বার পাইলাম মনে করো? এটাকে যদি আমি 1 বিবেচনা করে রাখি, এটাকে ধরলাম কত? 2, তাই তো? আচ্ছা দেখো তো এখানে একটা ইকুয়েশন আসছে কিনা, মান অজানা কয়টা? এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই। ভাই মান অজানা 2টা, ইকুয়েশন লাগবে কয়টা? দেখো 2টা ইকুয়েশন অলরেডি পেয়ে গেছো। এই যে এটা, যে এটা একটা রেখা, এটা হচ্ছে সরল রেখা যেটাই হোক, আর এটা কি একটা পরাবৃত্ত, এবং 2টার ইন্টারসেক্টিং পয়েন্টই এটা বলা যায়, 2টা ছেদবিন্দু। তার মানে তুমি যদি এখন এই 2টাকে সমাধান করো, আমরা নিশ্চয় কোন বিন্দুটা পাবো? ছেদবিন্দুটা পাবো। তো ছেদবিন্দুটা বলে ফেলো কত? ওয়াই স্কোয়ারের মানটা বসায় দাও, এক্স স্কোয়ার
ওয়াই স্কোয়ারের মানটা পাইছো ভাইয়া প্লাসের 8x মাইনাসের 4x মাইনাস 32 ইকুয়াল টু 0। সাইড নোটে কী দিব বলো তো, 1 নং থেকে মান বসিয়ে। তাহলে এখানে দেখতে পাইতেছি আমরা, বলো হ্যাঁ বিয়োগ করলো পার্টটা তো বসাই দিলে আরো সহজ হইতেছে না, বিয়োগ করলে তো আবার বিয়োগের এটা দেখালো একই ঘুরে ফিরে একই আসতো। আচ্ছা দেখ এখানে দেখো একটা কি যেতেছে ভাইয়া, কমন যেতেছে, এটা মিডল টার্ম ফর্মেটই আছে, না থাকলেও আমরা যোগ করে আবার মিডল টার্ম বানাইতাম, তাই না? এটা মিডল টার্ম ফর্মেটই আছে যদি খেয়াল করো। এই যে ওর সাথে দুইটা একটা এক্স কমন নিলে থাকবে এক্স প্লাস 8 মাইনাস 4 কমন নিলে হবে এক্স প্লাস 8 ইকুয়াল টু 0। দেখো ভাই এখান থেকে এক্স প্লাস 8টা যদি কমন নাও তাহলে থাকে এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা এক্সের মান দুইটা পেয়ে গেলাম, এক্স ইকুয়াল টু ভাই 4 দাঁড়াইতেছে মাইনাস 8 দাঁড়াইতেছে। এক্সের মান পেয়ে গেছি কয়টা? দুইটা। এক্সের মান পেয়ে গেছি কয়টা? দুইটা। এখন প্রশ্ন হলো তুমি এক্সের মান দুইটা পাইছো, এই মানটা এখন কোথায় বসাই দিবা? বসাই দিবা তুমি এখন 1 নং এ বসাই দিবা। তো যদি 1 নং এ বসাই, 1 নম্বরে বসালে তুমি পাইতেছো যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x। তাহলে বলো তো কত আসে? 8 ইন্টু ফার্স্টে যদি 4 বসাই, সাইড নোটে কী দিব, যখন x 4 তখন তোমার মানটা কত আসতেছে বলো? 32। এটা ওয়াইয়ের মান পাইলাম, তাই তো? আবার ওয়াই স্কোয়ার, আচ্ছা এখানে পাইলাম আমরা কার মানটা বলো? ওয়াই স্কোয়ারের মানটা পাইছি কত? 32। কিন্তু তোমাকে ওয়াইয়ের মানটা দরকার, তাহলে উপপক্ষকে কী করে দিবা? রুট করে দিব। তো রুট করলে কত আসে? অর্থাৎ ওয়াই রুট করলে আসবে প্লাস মাইনাস। প্লাস মাইনাসটা কে দিবে? অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে, তাই না? প্লাস মাইনাস রুট ওভার 32, আর রুট 32কে যদি তুমি রুট করো তাহলে কত আসে? 16 দুগুণা 32, তার মানে 4√2। এটা তো তুমি পাইছো যখন এক্স এর মান 4 বসাইছো। আবার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত? 8x, 8 ইন্টু এক্স এর মান মাইনাস 8। এক্স এর মান যখন এক্স ইকুয়াল টু কত বলো? মাইনাস 8। এখন দেখো মাইনাসের কত? 64। ইহা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? যুক্তি দিতে হবে। যে কোনো বাস্তব সংখ্যাকে বর্গ করলে সেটা কোনোদিনও মাইনাস আসবে না। যে কোনো বাস্তব সংখ্যাকে তুমি বর্গ করে দেখো, সেটা কোনোদিনও কি আসবে না? ঋণাত্মক আসবে না। অথবা ওয়াইয়ের মান বের করো, রুটের ভিতরে মাইনাস পড়ে যাবে, রুটের ভিতরে মাইনাস পড়লে সেটা একটা অবাস্তব সংখ্যা, তার মানে ইহা গ্রহণযোগ্য নয়। এটা কি লিখবা? বাস্তববান নয় বিধায় ইহা গ্রহণযোগ্য নয়। ইহা কোনো বাস্তব সংখ্যাকে বর্গ করলে সেটা কোনোদিন ঋণাত্মক আসতে পারে না, ইহা গ্রহণযোগ্য নয়। তাহলে তুমি কিন্তু এক্সের মান দুইটা, ওয়াইয়ের মান দুইটা, কিন্তু এই এক্সের মাইনাসের এইটটা গ্রহণযোগ্য হইতেছে না, কারণ এইটের সাপেক্ষে তোমার ওয়াইয়ের মানটা দাঁড়ায় যেতেছে কত? মাইনাসের, মানে রুটের ভিতরে অবাস্তব সংখ্যা এসে পড়তেছে, মানে টোটালটাই অবাস্তব সংখ্যা আসতেছে। তাহলে তোমার আমি যদি বলি ছেদবিন্দুটা কত দাঁড়াইতেছে, সুতরাং ছেদবিন্দুটা দাঁড়াইতেছে ভাইয়া যখন তুমি এক্সের মান বসাইছিলা 4, এক্সের মান যখন বসাইছিলা 4 তখন প্লাস মাইনাস মানে ওয়াইয়ের মানটা পাইছিলা প্লাস মাইনাস 4√2। এখন তোমার এখানে একটা প্রশ্ন থাকার কথা, ভাইয়া বিন্দু ধরছিলেন একটা, পাইছি দুইটা, তাই না? তো অনেকের প্রশ্ন থাকতেই পারে যে ভাই বিন্দু দুইটা কীভাবে হলো, আমাকে একটু ব্যাখ্যা দিয়ে দেখান। আচ্ছা তুমি যে এই লুপটা আর এই লুপটা সেম আকৃতির কিনা? পরাবৃত্ত যেহেতু ওর আকৃতিটা ঠিক, ওরটা যেভাবে যাইতেছে ওরটাও ঠিক সেম হারি যাইতেছে, তাহলে ওর থেকে এখানে যদি একটা বিন্দু নাও, ওর দূরত্ব যদি 6 হয়, এখানেও সিমিলার একটা বিন্দু পাওয়া যাবে, তার দূরত্ব কত হবে? 6 হবে। তাহলে তুমি যদি এখন পি এর বিন্দুতে যাইতে চাও, এদিক থেকে আগে এক্সের প্লাস যাইতে হবে, প্লাস কত যাবা? 4, এরপরে প্লাসের 4√2, তার মানে এদিকে গেলাম এক্সের মান প্লাস, উপরের দিকে গেলাম ওয়াইয়ের মান প্লাস, আবার এদিকে এক্সের মান প্লাস, ওয়াইয়ের মান নিচের দিকে। অর্থাৎ পরাবৃত্তের ক্ষেত্রে, উপবৃত্তের ক্ষেত্রে, যেটার ভিতরেই বলো না কেন, সিমিলার বিন্দু পাওয়া যায় সবসময়। কী পাওয়া যাবে? সিমিলার বিন্দু পাওয়া যাবে। এখানে যা পাবা এখানেও তাই পাবা, শুধুমাত্র চিহ্নটা কী পাবে? ডিফারেন্ট পাবা। কোনটা? তুমি পিতে যাবা, এখন পি
4 একবার +4 তারপর একবার 4√2 +4 প্লাসের 4√2 এরপরে আবার +4 নিচের দিকে -4√2। এটা তো গ্রহণযোগ্য হয় নাই, এটার মান গ্রহণযোগ্য না। তো এটা আসছে কোন মানের ফজিলতে? তো -8 এর x এর মান আসছে -8, কিন্তু y এর মান তো গ্রহণযোগ্য হইতেছে না, হইতেছে? তো x এর মান বাদ হয়ে যাবে না, তোমার তো স্থানাঙ্ক লাগবে, কারণ তুমি তো -8 বসে সেটা অবাস্তব সংখ্যা পাইতেছো y এর, তাই না? তার মানে এই মানটা কি গ্রহণযোগ্য হবে? এটা যেহেতু হয় নাই, তার মানে এটা হওয়ার কোনো পসিবিলিটি হয় না। তার মানে আমাদের স্থানাঙ্ক ছেদে বিন্দু হচ্ছে 4 + বিন্দু দুইটা, এখানে একটা না, উপরে নিচে একই। ক্লিয়ার? কার প্রশ্ন আছে? এরপরে দেখো কয় নাম্বারটা? 2। দেখো তো পারবা কিনা 2 নাম্বারটা। y² = 16x পরাবৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব, আগেরটা বলে দিচ্ছিল ফোকাস দূরত্ব, আর এখন বলছে উপকেন্দ্রিক দূরত্ব, এবং দুইটার মিনিং একই। উপকেন্দ্রিক দূরত্ব যেই কথা, ফোকাস দূরত্ব একই কথা, এবং ওই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে একই। এবং আমার জানা মতে শুধু সমীকরণটা ভিন্ন, দূরত্ব 6 বলে দিছে। y² আগে ছিল 8x, এখন শুধুমাত্র 16x, শুধু এর মানটা চেঞ্জ। স্থির না, তখন সেটা আর পরাবৃত্ত থাকতো না, সেটা কনিক্স হয়ে যেত তখন। কারণ না, উপকেন্দ্র হয়ে গেছে কখন? যখন সেটা তুমি কনিক্সের সাধারণ সমীকরণের ভিতরে আমরা নর্মালি যখন সংজ্ঞা দ্বারা করেছিলাম, তখন কিন্তু উপকেন্দ্র বলি নাই, পরে এসে উপকেন্দ্র বলছি। প্রথমে ছিল স্থির বিন্দু সংজ্ঞা যখন দ্বারা করাইছে, এরপরে কনিক্সের পার্ট বাই পার্টের ভিতরে পরাবৃত্তের ক্ষেত্রে এটা হয়ে গেছে উপকেন্দ্র, উপবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্র, অধিবৃত্তের ক্ষেত্রে সেটা হয়ে যায় উপকেন্দ্র, আর বৃত্তের ক্ষেত্রে সেটা হয়ে যায় কেন্দ্র। ঠিক আছে? আচ্ছা, চিত্র অঙ্কনের না ওরকম কোনো না 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 নাই, প্র্যাকটিক্যাল নাই এটা থেকে। এটার না না না, এটা তো তোমার একটা ইকুয়েশন বলে দিছে, এক্স এর বিভিন্ন মান বসে বসে ওয়াই এর মান বসে এরকম একটা কার্ভ পাইছো। কঠিন সব করাই ফেলছি, দেখবা যে সব কিছু তোমার এই বেসিকের আলোকে, আর কোনো কিছু না। তুমি কইরা দেখো, না পারলে আমার কাছে নিয়ে এসো। হ্যাঁ 2 পারবো, 3 দেখো 3 করাই দিতেছি। দেখো 3 নাম্বার কি বলছে, ফার্স্টে একটা ইকুয়েশন বলে দিছে। 3 নাম্বার ইকুয়েশনটা কি বলে দিছে? y² = 4px। প্লিজ কথা বলবে না। হ্যাঁ শেষ ব্যাচ 3 জন মার কিন্তু দিব। রাসেল আসছো কিন্তু, গত ক্লাসে মার খেয়েছিল মনে আছে? আসছিল যে আমি আরেকবার দেখলে কিন্তু আমি গিয়ে পিটাবো। ওই যে ব্যাত আছে এখানে, এখান থেকে ফিকাও মারতে পারি, কথা না বলি। y² = 4px এই পরাবৃত্তটি একটা নির্দিষ্ট বিন্দুগামী বলে দিছে। দেখো 3 - 2 বিন্দু দিয়ে যায়। বলো তো এটার ভিতরে কার মান আননোন? কয়টা মান আননোন? তো একটা ক্লু লাগবে না? একটা ক্লু কিন্তু বলে দিচ্ছে কত বিন্দু দিয়ে যায়। তো আগে এটা বের করে ফেলি, কারণ তোমাকে ফার্স্টেই বলছে কার মানটা এত বিন্দু দিয়ে অতিক্রম করলে তার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো। তো ভাইয়া এটার ভিতরে তো ইকুয়েশনটা যদি পাওয়া যায়, ইকুয়েশনটা থেকে আমরা সব কিছু বের করে ফেলতে পারি। তো ইকুয়েশনটার ভিতরে তো মান আননোন কার? পি। আবার পি এর মানটা বের করার জন্য বলে দিছে তোমাকে এই পরাবৃত্তের আবার 3 - 2 বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে আমরা এটা লিখব 1 নং রেখাটি, 1 নং রেখাটি কত বিন্দুগামী? 3 - 2 বিন্দুগামী বলে। বলো বিন্দুগামী বলে এই বিন্দুটা আমরা কি করে দিব? সিদ্ধ করে দিব। তো যদি করো -2 4p × 3 কত দাঁড়াইতেছে খেয়াল করো, 4। এখানে দাঁড়াইতেছে কত? 12p। তাহলে p এর মান 1/3।
তাই না? পি এর মান কত? 1/3। পি এর মান কত? 1/3। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, পি এর মান পেয়ে গেছি। তাহলে পি এর মান পেয়ে যাওয়ার সাথে সাথে পরাবৃত্তের সমীকরণটা পেয়ে গেছো। এটা পি। তাহলে বলো সুতরাং পরাবৃত্তটির সমীকরণ, সুতরাং পরাবৃত্তটির সমীকরণ বলো কত দাঁড়াইতেছে? y² ইন্টু ইকুয়াল টু 4 ইন্টু 1/3 ইন্টু এক্স। এটাকে তুমি এখন ওই যে এটার সাথে আমরা তুলনা করতেছি সবসময়, y² ইকুয়াল টু কত? 4ax। দেখো সমীকরণটা পেয়ে গেছি। যেহেতু ভাই সমীকরণটা পেয়ে গেছি, বাকি মানগুলো বের করে ফেলো। কি কি দেওয়া আছে দেখো। তার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা মনে হয় পড়াইছি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে আমরা লিখবো 1 নাম্বার, সুতরাং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। সূত্র পড়ছো তুমি 4 ইন্টু মডুলাস অফ এ একক। কেন তুমি তো আর পি এর মান বলছে, এখন তো পি এর মানটা তুমি এরকম আকারে লিখছো, তার মানে এটা তোমার 4, এটা তোমার এ, এটা তোমার এক্স। ওই ফরম্যাটে যদি লিখতে চাও তাহলে মানে 4 ইন্টু এর মান হয়েছে 1/3, তার মানে তোমার মানটা দাঁড়াইতেছে মডুলাস, কারণ প্লাস আছে, মডুলাস দেওয়া যায় কথা, না দেওয়ার কথা, 4/3 একক। এখন এখানে এটা কার মান পাইলাম আমরা? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা পাইলাম, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা। এরপরে এটাকে আমরা সংক্ষেপও বের করা শিখেছি, মনে আছে কিনা? যে এক্স ব্যতীত যেই মানটা থাকে সেটাই তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা, প্লাসের মানটা। দেখো এটা তো প্লাস আছেই, এটাই আসছে তোমার, এটাই তোমার কার মানটা? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের মানটা। দেখো ডাইরেক্ট উত্তর হ্যাঁ লিখতে পারো। আর এমসিকিউতে আসলে আমরা যাতে সাথে সাথে বলে দিতে পারি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আমাদের আর এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে না কখন যদি বলতে চাই। সৃজনশীল ভেঙেই করবা, জানো যেটা সেটা তো লিখতে তো আর অসুবিধা নেই, তাই না? আচ্ছা, এরপরে কি বলছে দেখো, উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলছে। উপকেন্দ্রের স্থানাঙ্ক পারবে না? উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? উপকেন্দ্রের স্থানাঙ্ক বলো। এটার ক্ষেত্রে উপকেন্দ্রের স্থানাঙ্ক কি পড়ছো? এটার ক্ষেত্রে উপকেন্দ্রের স্থানাঙ্ক ক্যাপিটালটার এক্স, ক্যাপিটালটার ওয়াই ইকুয়াল টু পড়ছিল a0, আর এখন তোমার এই এক্স ইকুয়াল টু এ, আর ক্যাপিটাল লেটারের এক্স এর পরিবর্তে এখন তোমার স্মল লেটারের এক্স, তাই না? তাহলে স্মল লেটারের এক্স, তার এর মান কত? 1/3 পেয়ে গেলাম এক্স এর মান। ওয়াই ইকুয়াল টু 0, আর এখানেও আমার স্মল লেটারের ওয়াই ইকুয়াল টু 0, তার মানে আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেলাম। এটা হচ্ছে রিটেনে কীভাবে অ্যাপ্রোচ করবো সেটার স্টাইল, আগেরগুলো তো ক্লাসগুলো তো দেখাইছি। উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? 1/3। এখন বের করতে বলছে আবার তোমাকে স্পর্শ বিন্দু, নাকি না, নিয়ামক রেখার সমীকরণ, এবং নিয়ামক রেখার, হ্যাঁ বলো, এটা না, পরেরটা আসতেছে, বলো। আমরা এই সমীকরণের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে y² = 4ax, এই পরাবৃত্তের ক্ষেত্রে তোমার নিয়ামক রেখার সমীকরণটা ছিল সিম্পলি এই যে চিত্রটা যখন এরকম ছিল তখন এখানে হইতো আর কি, এই পাশে হইতো। তো এক্স ওয়াই অক্ষের এই পাশে, তার মানে ওয়াই অক্ষের সমান্তরাল হইতো। তো সেই ক্ষেত্রে আমরা পড়ছিলাম সূত্রটা x = -a, তাই না? x = মাইনাসের এর দিকে। তো দেখো এক্স তো তোমার অঙ্কে এক্সই, আর এর মান হচ্ছে মাইনাসের কত? 1/3। আর সমীকরণ তো সবসময় আদর্শ ফরম্যাটে লিখতে বলছি, এটার সাথে এটা গুণ করে দাও, 3x = -1, সুতরাং 3x + 1 = 0। এই হয়েছে তোমার নিয়ামক রেখার সমীকরণ। বলো কোনিক্সের বেসিক যে যদি বেসিকটা তোমার স্ট্রং থাকে, এই ম্যাথগুলো তোমার জাস্ট কথার প্যাচ, আর কোনো কিছু না, কথাটা ধরতে হবে আর কি। তুমি যদি বলো ভাই বৃত্ত কিন্তু আমাদের আহামরি কঠিন ছিল না, সবসময় আমরা জিএফসির পিছনে ছুটছি, থাকুক বা না থাকুক, কোনো কিছু থাকুক, আমাদের জিএফসির পিছনে ছুটে লাগছে। আর এখানে জাস্ট ইকুয়েশন না থাকলে ইকুয়েশন বানাইতে হয়,
অথবা ইকুয়েশন দিয়ে দিলে ইকুয়েশন থেকে বাকি জিনিসগুলো বের করতে বলে, এই তথ্যটা। হ্যাঁ বলো। কেমন যে লাগে? তুমি কি করতে চাচ্ছ? ডিরেক্ট এটা করতে চাচ্ছ? তো ওখানে কি ইকুয়েশন ছিল? ইকুয়েশন ছিল, পরাবৃত্তের কোনো ইকুয়েশন ছিল? তো এখন পরাবৃত্তের ইকুয়েশন আছে নাকি নাই? আছে। এবং এটা দেখতে হবে কোন ফরম্যাটে আছে, ওই ফরম্যাটে আছে। ওই ফরম্যাটের ক্ষেত্রে নিয়ামক রাখা সমীকরণ নির্ণয় সূত্র। আচ্ছা, সূত্র যে আমরা এগুলো বসাইতেছি, এটা কি এই ইকুয়েশন না থাকলে বসাইতে পারতাম? তোমার ইকুয়েশন আছে বিদায়ী এবং দেখতেছো তুমি কোন ফরম্যাটে আছে, তারপরে তুমি ওই ফরম্যাটে সূত্র। তুমি সূত্র কয়টা পড়ছো বলো তো? 16টা। এই চিত্রের জন্য পড়ছো 8টা, ওই চিত্রের জন্য পড়ছো 8টা, 16টা। এটা কখন? যখন তোমার সমীকরণ দেওয়া থাকবে, তাই না? আর সমীকরণ না থাকলে তোমাকে তো ওই যে সরলরেখার বেসিক, বৃত্তের বেসিক, ওই যে আমরা গত ক্লাসটাতে যা যা দেখাইছি সেটা দিয়ে বের করে ফেলতে হয়। গেল আমাদের গ্রুপ ই 3টা। গ্রুপ এফে আসো। আচ্ছা, গ্রুপ এফটা করার আগে তোমাকে আগে একটা বেসিক দেখাই নিই। বৃত্তের ক্ষেত্রে স্পর্শকের কন্ডিশনটা দেখাইছি, মনে আছে সবার? যে একটা বৃত্ত একটা সরলরেখাকে স্পর্শ করার শর্ত সি ইকুয়াল টু প্লাস মাইনাস আর ইন্টু √1 প্লাস এম স্কোয়ার, এরকম একটা শর্ত ছিল, পড়ছিলা। সেটা ছিল বৃত্তের শর্ত, স্পর্শক হওয়ার শর্ত। এখন আমরা পড়বো কার? পরাবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত। ঠিক আছে, আমি মুছে ফেলতেছি এতটুকু। মানে এই গ্রুপটা করার জন্য জাস্ট একটা বেসিক লাগে, ওই বেসিকটা আমি তোমাকে দিয়ে দিতেছি। ওটা একবারে দেখাই না, ওটা একবারে ম্যাথটার সাথে দেখাই দিই আর কি। কথা না বলি। দেখো, আমি মনে করো পরাবৃত্তটা হেডিংটা কি দিবা? হেডিংটা দিবা y স্কোয়ার ইকুয়াল টু 4ax এত পরাবৃত্তে y ইকুয়াল টু mx প্লাস c রেখাটি স্পর্শক হওয়ার শর্ত। স্পর্শক হওয়ার শর্ত। এত পরাবৃত্তে y ইকুয়াল টু mx প্লাস c রেখাটি স্পর্শক হওয়ার শর্ত। মানে এই পরাবৃত্তটাকে এই রেখাটা কি করবে? স্পর্শ করবে। কোন শর্তে? সেটা তোমার কাছে জানতে চাইতেছে। কোন শর্তে এই রেখাটা এই পরাবৃত্তটাকে কি করবে? স্পর্শ করবে। তো প্রথমে তোমাকে দিয়ে দিছে, দেওয়া আছে ইকুয়েশনটা y স্কোয়ার ইকুয়াল টু 4ax। তো এই বেসিসে তুমি অবশ্যই চিত্রটা জানো কীরকম হয়। এই বেসিসে তুমি চিত্রটা পড়ছো, চিত্র না আঁকলে হয়, তবে তোমাকে চিত্রটা দিয়ে দিলে একটু সুবিধা, মানে তুমি বুঝতে পারবে আর কি। এটা y, এটা তোমার ছিল কি বলো তো? পরাবৃত্তটা এই যেটা। মনে করো এইটার ক্ষেত্রে এই একটা রেখা, তাই না? স্পর্শ করতে বলছে। মনে করো স্পর্শ করে নাই, রেখাটা কিভাবে চলে গেছে? মনে করো ঠিক এইভাবে চলে গেছে, ধরলাম আমরা চলে গেছে এইভাবে। এটা কোন রেখাটা? এটা সেইটা। এটা ধরলাম কত বলো তো? 1। হ্যাঁ বলতেছি, কারণ আছে। এবং y ইকুয়াল টু কত? mx প্লাস কত c, এটা কত? 2। দুইটা ইকুয়েশন দেওয়া আছে। এখন আমরা নিশ্চয়ই এই দুটাকে সমাধান করব। কি করব? মনে করো তুমি ছেদবিন্দুটা বের করতে চাইতেছো। কোন বিন্দুটা বের করতে চাইতেছো? ছেদবিন্দুটা। যদি আমাদের টার্গেট ছেদবিন্দু না, আমি বের করতেছি, মনে করো ছেদবিন্দু বের করতেছি। তো ছেদবিন্দু বের করলে নিশ্চয়ই এই সরল রেখাটা এই পরাবৃত্তটার সিদ্ধ, মানে সিদ্ধ বলতে সমাধান করলে যে মানটা বের হবে। তো সমাধান করলে আমরা যদি করি, তুমি এখানে মান পাইছো y স্কোয়ার ইকুয়াল টু কত? 4ax। এখানে y ইকুয়াল টু কত? mx প্লাস c। তাহলে এই y এর মানটা যদি আমরা একে বসাই দিই, তাহলে আমরা y এর মানটা একে বসাই দিতেছি। খেয়াল করো, এখন 1 নং থেকে পাই y স্কোয়ার ইকুয়াল টু পাইছো কত? 4ax। আমরা ওই যে 2 নাম্বার থেকে y এর মানটা বসাই দিতেছি। y এর মানটা কত বলো তো? mx প্লাস কত? c হোল স্কোয়ার ইকুয়াল টু কত? 4ax। সাইড নোটে কী দিয়ে দিবা? 2 নং থেকে মান বসিয়ে। এতটুকু তো ক্লিয়ার?
এখন এই পাশে একটা সূত্র যাইতেছে ভাইয়া, এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হয়েছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ভাইয়া ওই 4axটাকে যদি আমি ওই পাশে রেখে দেই, দেখি কি হয়, 4ax। তাহলে এখান থেকে আমরা কি পাইতেছি খেয়াল করো, বা দিয়ে একটা দ্বিঘাত সমীকরণ পাবা। তবে দ্বিঘাত সমীকরণটা আমি এটাকে এই পাশে লিখি, মাইনাসের 4ax = 0, মানে ওই 4axটাকে প্লাসটাকে এই পাশে নিয়ে আসলাম। এখন একটু সাজুগুজু করে লেখো। সাজুগুজু করে কীভাবে করবো, m স্কোয়ার x স্কোয়ার প্লাস 2mc ইন্টু এক্স মাইনাসের 4ax প্লাস c স্কোয়ার = 0। এখন এটাকে আমরা মানে এক্স স্কোয়ারের সহগটাকে আলাদা লিখি, যে এক্স স্কোয়ার তার সহগটা কত, এটা প্লাস এখান থেকে যদি এক্স একটা কমন নাও, 2mc মাইনাস কত 4a তার সাথে একটা এক্স প্লাসের c স্কোয়ার = 0। এখন এই সমীকরণটাকে কল্পনা জল্পনা যদি করো তাহলে দেখো কি পাবা, এটা একটা ax স্কোয়ার, এই টোটালটা একটা bx, আর এইটা একটা c। অর্থাৎ আমাদের ইকুয়েশনটা দাঁড়াইতেছে ঠিক এরকম, যে পাইতেছে এরকম দেখতে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c = কত 0, এই ফরম্যাটটা। এবং এই ফরম্যাটটা একটা এক্সের দ্বিঘাত সমীকরণ, তাই না? এক্সের দ্বিঘাত সমীকরণ। তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এক্সের দ্বিঘাত সমীকরণ যেহেতু এক্সের মান কয়টা পাবা, 2টা। এক্সের মান যেহেতু 2টা পাবা, ওই 2টা মান যদি এই সমীকরণে বসায় দাও তাহলে ওয়াইয়ের মান পাবা কয়টা, 2টা। তাহলে তোমার স্থানাঙ্ক পাবা কয়টা, এক্সের 2টা মান পাইতেছো, যেহেতু ওয়াইয়ের 2টা মান পাইতেছো, তার মানে স্থানাঙ্ক পাইতেছো 2টা। একটা স্থানাঙ্কের ভিতরে এক্সের মান ওয়াইয়ের মান, আর একটা স্থানাঙ্কের ভিতরে এক্সের মান ওয়াইয়ের মান। তার মানে তুমি এই যে এই বিন্দুটা আর এই বিন্দুটা পাবা, তাই তো? কিন্তু তোমাকে তো আমি বলে দিছি কি, স্পর্শক। স্পর্শক তো কখনো ভাইয়া একাধিক বিন্দুতে হইতে পারে না, তাই না? তার মানে তুমি একটু খেয়াল করো, আসলে এই বিন্দুটা আর এই বিন্দুটা 2টা আলাদা, যেই কথা এই 2টা বিন্দু আসলে একটা জায়গায় মিলিত হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে স্পর্শক কখন হবে বলো তো, এই ব্যাপারটা চিন্তা করো। এটা এখানে তুমি আরেকটু উপরে উঠাও তো, বিন্দু 2টা আরও কাছে আসবে, আরেকটু উপরে উঠাও তো রেখাটা আরও কাছে আসবে, আরেকটু উপরে উঠাও আরও কাছে আসবে, আস্তে 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 একটা সময় আইসা এইরকম হয়ে যাবে ব্যাপারটা। অর্থাৎ আমরা বলতে পারি তখন এই বিন্দু আর এই বিন্দু, এটাকে যদি এ পয়েন্ট ধরো, এটাকে যদি বি পয়েন্ট ধরো, এই এ বি আইসা একটা জায়গায় মিলিত হয়ে গেছে, তাই না? এ বি আইসা একটা জায়গায় মিলিত হয়ে গেছে। অর্থাৎ আমরা কি বলতে পারি না এর স্থানাঙ্কটা যা, বি এর স্থানাঙ্কটা তা? এটা ছিল ছেদবিন্দু, কিন্তু আমি তোমাকে বলছি স্পর্শক হইতে হবে। তার মানে তখন ছেদ থাকবে না, তখন হয়ে যাবে আসলে স্পর্শক। তো স্পর্শক হইতে হইলে তোমাকে আসলে এই সরলরেখাটা যাইতে যাইতে এমন একটা অবস্থানে যাইতে হবে যাতে গা বরাবর ঘেসে যায়। তো ঘেসে যাইতে হইলে এই 2টা বিন্দু আস্তে আস্তে সামনে আস্তে 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 একটা পয়েন্টে এসে মিলিত হয়ে যাবে। তো একটা পয়েন্টে মিলিত হয়ে যাওয়া মানে এ স্থানাঙ্ক যেই কথা, বি এর স্থানাঙ্ক কি, অর্থাৎ এ আর বি এর স্থানাঙ্ক 2টাই সেম। সেম মানে এক্সের একটা মান, ওয়াইয়েরও কি একটা মান। তো এক্সের এখান থেকে কি, এই ইকুয়েশনটা থেকে কি এক্সের একটা মান পাবা না 2টা মান পাবা? কিন্তু আমার তো লাগবে একটা মান, লাগবে কি একটা। তার মানে একটা মানই বা 2টা মান কি সমান, 2টা মানই কি মানে একটাই পাবা এখান থেকে, কিন্তু 2টা মান কি হয়ে যাবে। যেমন আমি যদি তোমাকে এটার বলে দেই এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 = 0, বলো তো এটার অ্যান্সার কত? দেখো এক্স মাইনাস 1 হোল স্কোয়ার = কত 1, বা দিয়ে এক্স মাইনাস 1 = 0, এক্স = কত। তো আমার না অ্যান্সার আসা উচিত ছিল 2টা, আমার অ্যান্সার আসা উচিত ছিল কয়টা, 2টা, কিন্তু অ্যান্সার কি 2টা আসছে? কয়টা আসছে? তাহলে আরেকটা অ্যান্সার গেল কোথায়? তার মানে এখানে 2টা অ্যান্সারই আছে, 2টা অ্যান্সারই ভাইয়া 1 1, 2টা অ্যান্সারই কি 1 1, মানে 2টা সেম, 2টাই কি। কারণ দ্বিঘাত সমীকরণের তো উত্তর আসে কয়টা বলো, দ্বিঘাত সমীকরণের উত্তর আসে 2টা, কিন্তু আমার সমীকরণে অ্যান্সার আসছে কয়টা, একটা, কিন্তু আমার লাগবে কয়টা, 2টা, কিন্তু 2টা তো আসে নাই। তো কী হয়ে গেছে আসলে ব্যাপারটা,
যে দুইটা অ্যান্সার মনে হয় আমাদের সমান এসে পড়ছে, দুইটা অ্যান্সার আমাদের কি এসে পড়ছে, সমান এসে পড়ছে। তো এটার অ্যান্সার, দুইটার অ্যান্সার কি আসছে, সমানই আসছে। সমান আসা মানে কি, একটা বিন্দু পাওয়া, সমান আসা মানে কয়টা বিন্দু পাওয়া, তার মানে এক্সের একটা বিন্দু পাইতেছো। তাহলে এই সমীকরণটার থেকে তুমি একটু এই মানটা খেয়াল করো তো, তোমার বি স্কোয়ার মাইনাস 4ac মানটা তুমি বলতে পারো বি স্কোয়ার মাইনাস 4ac, আবার এটা কোন জিনিসটা, এটার যখন একটা দ্বিঘাত সমীকরণ ছিল তার উত্তর তুমি বের করতা এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত 2a, এরকম দ্বিঘাত সমীকরণের এই যে ওর দ্বিঘাত সমীকরণ থেকে অ্যান্সার বের করার সূত্র ছিল এটা, তাই তো। এই টোটালটার অ্যান্সার কীরকম হবে, বাস্তব হবে নাকি অবাস্তব হবে, মূলদ হবে নাকি অমূলদ হবে, পূর্ণবর্গ হবে নাকি পূর্ণবর্গ হবে না, সব কিছু ডিপেন্ড করতো একটা জিনিসের উপর, সেটা হচ্ছে রুটের ভিতরে জিনিসটার উপরে, রুটের ভিতরের জিনিসটার উপরে। যদি রুটের ভিতরের মানটা মাইনাস এসে পড়ে সেটা অবাস্তব হয়ে যাবে, জিরো হয়ে গেলে এই পার্টটা আর থাকে না, তখন দুইটা মান সেম হয়ে যায়। জিরো হয়ে গেলে তখন এই দুইটা মান কী হয়ে যায়, সেম হয়ে যায়। মান থাকলে সেটা দুইটা মান আসবে, ভিন্ন ভিন্ন মান আসবে, ব্যাপারটা সেরকম। আচ্ছা, তাই এখানে একটু খেয়াল করো, এই যে সব এই সমীকরণটার অ্যান্সারটা ডিপেন্ড করতেছে শুধু কার উপরে, রুটের ভিতরের জিনিসটার উপর। এই রুটের ভিতরের জিনিসটার উপর ডিপেন্ড করতেছে বিধায় এটাকে আমরা একটা নামে পড়াবো, তোমাকে সেকেন্ড ইয়ারে যখন চ্যাপ্টার 4টা পড়াবো, বহুপতির চ্যাপ্টারটা, তখন এটা সম্পর্কে আমরা বিস্তারিত পড়াবো। আর এখন আমি তোমাকে, এখন তো পড়াইতেছি কয় নাম্বার চ্যাপ্টার, 6, 4 যখন করাবো, সেকেন্ড পেপারে 4 যখন করাবো, তার মানে এইটা আমরা প্রকাশ করে থাকি কি দিয়ে, ডি দিয়ে। ডি মিনস ডিসক্রিমিনেন্টস, ডি মিনস ডিসক্রিমিনেন্টস, আই মিন নিশ্চয়ক অথবা পৃথায়ক, নিশ্চয়ক অথবা পৃথায়ক। এত কিছু আমার জানার এখন দরকার নাই, আমরা ধরে নিতেছি যে বি স্কোয়ার মাইনাস 4ac হিসেবে রুটের ভিতরের জিনিসটা, তাই তো। বলো তো এটার অ্যান্সার যদি আমার সমান হইতে হয়, নিশ্চয়ই এই পার্টটা থাকা যাবে না, তাই না। এই পার্টটা থাকা মানে কি, ভিতরের মানটা সিম্পলি 0 হয়ে যাওয়া, তাই না। এটা মানে বি স্কোয়ার মানে 4ac মানটা যদি 0 হয়, 0কে রুট করলে কত আসবে, 0, প্লাস মাইনাসের ব্যানিশ, এটা ব্যানিশ। তাহলে বলো এক্সের কয়টা মান পাওয়া গেল জানি, একটাই মান, এবং দুইটাই কি সেম, মাইনাস বি বাই 2 আই যায় মাইনাস বি বাই, দুইটাই সেম। অর্থাৎ তুমি কি বুঝলা যে ভাই রুটের ভিতরের মানটা যদি কত হয়, 0 হয়, অর্থাৎ আমরা বলতে পারি এটার নাম যেহেতু ডি দিছি, যদি ডি কত হয়, 0 হয়, তাহলে মূল দুইটা কি হয়ে যায়, সমান হয়ে যায়। যদি ডি 0 হয় তাহলে মূল দুইটা কি হয়ে যায়, সমান হয়ে যায়। এই জন্য কখনো যদি নিশ্চয় দ্বিঘাত সমীকরণ থেকে মূল দুইটা সমান বের করতে চাও, তখন তোমাকে কি ধরা লাগে বলো তো, যেহেতু রেখাটি পরাবৃত্তকে স্পর্শ করে, সেহেতু যেহেতু রেখাটি পরাবৃত্তকে স্পর্শ করে, সেহেতু ডি ইকুয়াল টু কত বলো তো, 0 হবে। কেন ডি ইকুয়াল টু 0 হবে, কারণ আমার দুইটা বিন্দু এক বিন্দুতে পরিণত হইতে হবে, পরিণত হওয়ার জন্য মূলদ্বয় কী হইতে হবে, সমান হইতে হবে। মূলদ্বয় কী হইতে হবে, আর মূলদ্বয় সমান, মূলদ্বয় বলতে এক্সের মানই, এক্সের মান তো দুইটা পাওয়া যায়, দুইটাই কী হইতে হবে, সমান। আর দুইটা সমান হওয়ার শর্ত হয়েছে ডি এর মানটা কত। এখন প্রশ্ন আসতে পারবে ডি কি, বি স্কোয়ার মাইনাস 4ac। তো বলো আমি এখানে বি স্কোয়ার আর লিখতেছি না, বলো বি স্কোয়ার তোমার সমীকরণে কে, বি স্কোয়ার তোমার সমীকরণে এটা, তার মানে দেখো 2mc মাইনাস কত 4a, তার উপরে কত হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এরপরে একটা 4, এরপরে এ বলতে এক্স স্কোয়ারের সহগটা এম স্কোয়ার, ভাইয়া সি বলতে সি স্কোয়ার, বুঝি, ইকুয়াল টু 0। এতটুকু ক্লিয়ার না, তো এত কিছু জানা লাগবে না যা পড়াইছি। ভাইয়া মূল দুই যদি সমান হইতে হয় দ্বিঘাত সমীকরণের, ডি কত হইতে হবে, 0। ডি কত হইতে হবে, 0। ডি এর মান মানে বি স্কোয়ার মাইনাস 4ac বসাই দিছি। এখন যা সেটাকে একটু ক্যালকুলেশন করব। এই ভিডিও কি এতটুকু পর্যন্ত দেখা যায়, দেখো তো শেষ কোথায় আসে এখানে, আচ্ছা আর লেখার দরকারই নেই।
আচ্ছা দেখো এখানে একটা সূত্র পড়তেছে a মাইনাস বি হোল স্কোয়ার। তো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যদি করো তুমি 2mc হোল স্কোয়ার মাইনাস 2mc ইন্টু 4a প্লাস 4a হোল স্কোয়ার মাইনাস 4m স্কোয়ার c স্কোয়ার ইকুয়াল টু 0। এটা ক্যালকুলেশন করলে দাঁড়াইতেছে 4m স্কোয়ার c স্কোয়ার মাইনাসে 2 দুগুণা 4, 4 দুগুণা কত 8, তাই তো 2ab, তার মানে কত আসছে 8mac প্লাস 16a স্কোয়ার মাইনাস 4m স্কোয়ার c স্কোয়ার। কোনো কিছু কাটাকাটি যায়? এটা পরস্পর কি ক্যান্সেলড আউট। যদি ক্যান্সেলড আউট হয়ে যায় 16a স্কোয়ার, তাই না 16 16 কাটা, একটা এ কাটা, তার মানে এখানে দাঁড়াইতেছে এম সি ইকুয়াল টু কত এ, তাই তো? তাহলে এখান থেকে সি ইকুয়াল টু কি দাঁড়াইতেছে এ বাই এম। বৃত্তের তুলনায় এটা কত সহজ হলো না যে শর্তটা, এটা পরীক্ষায় আসে না। ওটা তো প্রমাণটা। এখন বলতেছি সব কিছুই বলতেছি, এটা কি দেখাইছি বলো, এটা কি দেখাইছি? শর্ত হওয়ার জন্য মানে এই রেখাটা এই পরাবৃত্তটাকে যে স্পর্শ করবে তার জন্য শর্ত হয়েছে সি ইকুয়াল টু কত এ বাই এম। আমি তোমাকে এটা কি দেখাইছি? প্রমাণ দেখাইছি। এখন তুমি কি লিখবা? নোট হিসেবে এখানে লিখবা শর্ত, এই যে এটা এই প্রশ্নটা লিখবা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তে y ইকুয়াল টু mx প্লাস c রেখাটি স্পর্শক হওয়ার শর্ত। বলো কি দাঁড়াইলো শর্তটা তাহলে? ভাইয়া c ইকুয়াল টু a বাই m। এত কিছু মনে রাখবো না। এখন দেখো দুইটার ভিতরে আসলে সি কি? সি হয়েছে তুমি যেই সরলরেখাটা ইকুয়েশন দিয়ে দিছে ওই সরলরেখাটাকে এই ফরম্যাটে নেওয়ার পর y ইকুয়াল টু mx প্লাস c এই ফরম্যাটে নেওয়ার পর এই যে মানটা, এই যেটা সি, তাই না? একটা সরলরেখা দিয়ে দিবে যেই ফরম্যাটই থাকুক, আমরা সবসময় কোন ফরম্যাটে নিব? y ইকুয়াল টু mx প্লাস c। এই যে সি এর মানটা পেয়ে গেছি, সি ইকুয়াল টু এ ভাইয়া যে পরাবৃত্তটা দিয়ে দিবে ওই পরাবৃত্তটার এই যে এর মানটা, এই যে এটা সেই এম কি ভাইয়া আমার যে সরলরেখাটা সেই সরলরেখাটার এক্স এর সহগ। আর শর্ত যেহেতু তুমি দুইটাকে ম্যাচ আপ করে নিতেছো, দুইটা থেকে তো আসবে। দেখো শর্তটা দুইটা থেকে আসছে। ভাই রেখার কি সি ডাইরেক্ট মান আসবে না? সি এর যেটা প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস, মান থাকলে মান, যেটা থাকবে মান থাকলে তো মানই আসবে। এবার এ বাই চিহ্ন সহ এ বাই এম তো আর করা লাগবে। কোথা থেকে? ওইখান থেকে সি এর মানটা আসবে এখান থেকে, এর মানটা আসবে কোথা থেকে? পরাবৃত্ত থেকে। এমটা আসবে আবার কোথা থেকে? সরলরেখা থেকে। ঠিক আছে? কোথায় পেপার থাকবে না মনে হয়? থাকবে ভাই, থাকবে। এটা কি ভিজে না ভিজলে ভাই থাকবে। হেলান দিও না, চাপায় এদিকে চাপা থেকে যেদিকে হেলান দিতে ইচ্ছা করে একটু ইচ্ছা করে তাহলে শয়তান ঘুরে ওর পাশে ভাই। আচ্ছা স্টপ স্টপ, বলো এক্স স্কোয়ার এটা তো সরল সমীকরণ না, তো তোমাকে দিয়ে দিবে সরল সমীকরণ। এটার ওটার জন্য আবার ওটা তোমাকে প্রমাণ করে দেখাইতে হবে, প্রমাণ করে বের করবা। লাগবে না, লাগবে না। এই এখন আমি যদি বলি তোমাকে স্পর্শকের সমীকরণটা, আমি তোমাকে বললাম স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, কথা না বলি। আমি তোমাকে বললাম স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এই যে দুইটার ভিতরে স্পর্শকের সমীকরণটা নির্ণয় করতে বলছি, তাহলে এই জায়গায় তুমি যে সি এর মানটা পাবা এটা কোথায় বসাই দিবা? এই যে এটাই তো তোমার স্পর্শক, তাই না?
এটা স্পর্শক না, তো সি এর মানটা যা পাবো তা এখানে বসাই দিলে কার সমীকরণ হয়ে যাবে? স্পর্শকের সমীকরণ। তার মানে দেখো আমি লিখে দিতেছি স্পর্শকের মধ্যে মান বের করতে হবে কোনটা, সি এর মান আর এম এর মান না? স্পর্শকের সমীকরণ বলতেছি, স্পর্শকের সমীকরণ ইকুয়াল টু mx প্লাস a/m। এটা হচ্ছে কার সমীকরণ? আচ্ছা, এখন এটা দিয়ে হয়তো বা কিছুই বুঝো নাই যে শর্তটা আসলে কি বলতেছেন। একটা এক্সাম্পল করো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে যে আসলে কার মান চাইতেছে, কি চাইতেছে। সি এর মানটা জাস্ট বসাই দিবা, সি এর মান বসাই দিছি, কিন্তু এটা সরলরেখা থাকবে না। এটা কি স্পর্শক নাকি স্পর্শক না? তো স্পর্শ করে তার সমীকরণের ভিতরে সি এর শর্তটা বের করছি না, সি এর মান পাবো না, ওই সি এর মানটা এখানে বসাই দিলে যে ইকুয়েশনটা পাবা সেটাই কার সমীকরণ? স্পর্শকের সমীকরণ। দেখো এখন আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাই, আর একটু সহজ হবে। গ্রুপ এফ এ আসো। কি কয় পৃষ্ঠার ভিতরে? এখন কি আমি তোমার পৃষ্ঠার উপর ডিপেন্ড করে পড়াবো? তোমার কয় পৃষ্ঠা আছে? এই দেখো কি বলছে প্রথমটা, যদি যদি y ইকুয়াল টু 3x প্লাস সি রেখাটি y স্কোয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তকে স্পর্শ করে বলে দিছে। কি বলে দিছে বলো তো? দেওয়া আছে আগে গ্রুপ এফ এর 1 নাম্বার দেওয়া আছে, কথা না বলি। y ইকুয়াল টু 3x প্লাস 1, এটা কয় নাম্বার ইকুয়েশন? 1। এবং আরেকটা দেওয়া আছে y স্কোয়ার ইকুয়াল টু 4ax, 2 নাম্বার। এখন বলো তো এই যে এই জায়গাটার ভিতরে দুইটার ভিতরে সরল রেখাটা তো ভালোভাবেই দেওয়া আছে, y ইকুয়াল টু mx প্লাস c, m এর মান কত, c এর মান কত? তো এটার ভিতর থেকে তো পাইয়ে গেলাম, বাট এই জায়গাটার ভিতরে একটা মান নাই, এর মান নাই। এর মানটা বের করার জন্য তোমাকে আবার বলে দিছে এই রেখাটা এই পরাবৃত্তকে স্পর্শ করে আর কি বলে দিছে। তো স্পর্শ যেহেতু করে, যেহেতু 1 নং রেখাটি 2 নং রেখাকে কি করে? স্পর্শ করে। যেহেতু 1 নং রেখাটি, যেহেতু 1 নং রেখাটি 2 নংকে কি করে? 2 নংকে স্পর্শ করে, সেহেতু কি পাবো বলো তো? সেহেতু আমরা শর্ত কি পড়ছি? সি ইকুয়াল টু a/m। সি কি? 1, এ কি জানি না, এম কি 3, সুতরাং এ কি? এই যে এইভাবে একটা মান বের করা লাগে, মানে বের করে আননোন থাকে দিয়ে দেয়। 3টা মানের ভিতরে যে কোনো একটা মান আননোন দিয়ে দিবে, একটা মান বের করবে। যেমন আমি তোমাকে এটা যদি বলে দিতাম মানটা এটা বলে দিয়ে আমি এটাকে সি আননোন রাখলাম, তাহলে তখন সি এর মান বের হয়ে যেত। কার মান পাইছো বলো? এ। তাহলে বলো তো এখন পরাবৃত্তটার সমীকরণটা কি? সুতরাং পরাবৃত্তের সমীকরণ এই যে y স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 3 ইন্টু এক্স 12x, তাই তো? আমরা আর এটা লেখার দরকার আছে, কারণ আমরা সবসময় কোন ফর্মেটে রাখবো? এই ফর্মেটে, যেখানে এর মান পেয়ে গেছে কত? 3। এরপরে বাকি জিনিসগুলো দেখো কি বের করতে বলছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কমা দাও, একটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের পরে কমা দাও, কমাটা পরে নেই। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? মান কত বলে ফেলো মুখে মুখে, আমি দেখতে পেয়েছি এখানে 12। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? 12। এরপরে উপকেন্দ্র 30, উপকেন্দ্র কত? 30, কারণ ফর্মেটটা তো y স্কোয়ার, তাহলে a0, এ বলতে এর মান 3, 30। স্পর্শ বিন্দু কোন বিন্দু? স্পর্শ বিন্দু। এখন বলো স্পর্শ কে কে করছে? ও আর ও করছে, তাহলে সমাধান কাকে কাকে করবো? ওকে আর ওকে। কিন্তু ওকে ওকে করতে গেলে তো এই জায়গা তো এর মান আননোন, কিন্তু এর মান তো তুমি পাইছো, তাই না? এই যে তার মানে এখানে কত আসবে? 12x। এই ওয়াই এর মানটা এখানে বসাই দিব, ওই যে একটু আগে যেভাবে সমাধানটা করছো সেই সমাধান করে এক্স এর একটা মান পাবা, ওয়াই এর একটা মান পাবা। বুঝতে পারছি? ওই স্পর্শ বিন্দুটা বের করতে বলছে। এরপরে বলছে নিয়ামক রেখার সমীকরণ, মুখে মুখেই বলে ফেলো। নিয়ামক রেখার সমীকরণ x মাইনাস 3 প্লাস 3 ইকুয়াল টু 0, তাই না? ওই যে x ইকুয়াল টু মাইনাস এ ছিল, এটাই পাশে প্লাস হয়ে গেছে, ঠিক আছে?
পারবো? 2 নাম্বার কোনটার কোনটার বড় সমাধান? মানে স্পর্শ বিন্দু x y এর মান। এই দেখো স্পর্শ বিন্দু। এই খেয়াল করো, তুমি পাইছো একটা ইকুয়েশন পাইছো y = 3x + 1 আর y ² পাইছো 12x। তাহলে এখন এই দুটাকে সমাধান করে আমরা কার মানটা বের করব বলো? স্পর্শ বিন্দুর মানটা বের করব। তো স্পর্শ বিন্দুর মানটা দেখি আমরা বের করি। কিভাবে করব? স্পর্শ বিন্দু যেহেতু বের করতে বলছে সেহেতু আমরা এই দুটাকে কি করব? সমাধান করব। এটার মানটা বসাই দিতেছি। 3x + 1 হোল স্কয়ার = কত? 12x। বা দিয়ে আমি একবার করে ফেলতেছি। a + b হোল স্কয়ারের সূত্র 9x² + 6x + 1 - 12x = 0। বা দিয়ে 9x² - 6x + 1 = কত? 0। এখন এটা একটা কি সমীকরণ বলো তো? দ্বিঘাত সমীকরণ, তাই না? x এর কি সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। কার মান বের করব? x এর মান সমান হবে কয়টা দরকার? স্পর্শ বিন্দু যেহেতু একটা বিন্দু দরকার, তার মানে তোমার d = কত? 0, তাই না? তো d যেহেতু = 0, d মানে b স্কয়ার। ভাই একটাই আছে 1/3। তাহলে একটা আসলে তো আরো আমার বের করা দরকার নেই, কিন্তু যদি আসতো দুইটা তোমাকে কিন্তু এই ফরম্যাটে যাওয়া লাগতো। ঠিক আছে, নিয়ম হইছে এই ফরম্যাট দিয়ে, d দিয়ে d = 0 0 b স্কয়ার, b কে 6 b হিসেবে -6 b স্কয়ার -4 a c 1 = তাই না? ও আচ্ছা, এখানে তো না ভুল হয়েছে একটু। এটা তো আমরা শর্তটা বের করতাম। এটা কি বের করতাম আমরা? শর্তটা বের করার জন্য ছিল এটা, কিন্তু এখন তো আমাদের এখান থেকে কার মানটা বের করতেছি? x এর মান যদি দুইটা আসেও তোমাকে যুক্তি দিয়ে একটাতে নিতে হবে। যদি দুইটা আসেও, কারণ স্পর্শ বিন্দু তো হইতে হবে। আর স্পর্শ বিন্দু কয়টা হবে? একটাই হবে। তাই দেখো 1/3 আসছে। এখানে একবারে করে ফেলো। x এর মান কত আসছে? 1/3 1/3। আচ্ছা, x এর মান 1/3 পেয়েছো। এটা যদি আবার y তে বসা দাও, y = 3 × 1/3 + 1, 3 × 1/3 তার মানে স্পর্শ বিন্দু নাই, আসবে না স্পর্শ বিন্দু। আচ্ছা বলি, যেহেতু দিচ্ছে স্পর্শ করে বিন্দু দুইটা আসবে, একটাই আসবে। ভাই জিএম নে বলতা আমি তো বলতে দিছি একটা ম্যাচ পড়াই। পাইছি? 1/3 এই আরেকটা গ্রুপ আছে 2 নাম্বার এরকম একটা অঙ্ক বৃত্তে ছিল এবং পরীক্ষা দিয়েছিলাম, সৃজনশীলে। আল্লাহ সেম ভাই প্রমাণ করতে বলছিল। ওখানে বৃত্ত ছিল না, আর এখানে পরাবৃত্ত। আসে পরীক্ষা, আসে ম্যাথটা আলাদা আছে পার্থক্য আছে একদম সেম। পরাবৃত্ত তো একটা ওয়ান কাইন্ড অফ বৃত্ত ভাই, বলা যায় না ভাই? হ্যাঁ, পরাবৃত্তকে বৃত্ত বলা যায় না পরাবৃত্তকে কিভাবে বৃত্ত বলবা? ও, আবুলের মতো প্রশ্ন করো। ভাই উপবৃত্তকে কোনোটাকে বৃত্ত বলা যাবে না। এই বলা যাবে না কেন ভাই? এই এটা বক্ররেখাকে বৃত্ত না, তুমি বলতে পারো বৃত্তকে বক্ররেখা বলা যাবে। বৃত্তকে সব বলা যাবে। হ্যাঁ, এতটুকু তোমাকে প্রমাণ করতে বলছি। কি বলো তো, যদি এই 1 নম্বর রেখাটা 2 নম্বর রেখাটাকে স্পর্শ করে, তাহলে তোমাকে প্রমাণ করতে বলছে যদি এত সমান এত হয়, ln = am² হয়। তো শর্ত তো এটা, যেহেতু 1 নং রেখাটি 2 নংকে স্পর্শ করে, সেহেতু c = a/m। c কে তোমার এই ফরম্যাটটা কিন্তু নাই। দেখো সরলরেখাটার ভিতরে এই ফরম্যাটটা আছে। তোমার কাজই কি ছিল? আগে ফরম্যাটটা বানাই নেওয়া। তাহলে বানাই নাও, আমি পাশে করে ফেলতেছি। বলো এটার পর, এই যে এটার পর তোমাকে যে কাজটা করতে হবে, এই যে লাইনটা ওই ফরম্যাটে নিয়ে নিতেছি। my = -lx
মাইনাস এন, সুতরাং ওয়াই ইকুয়াল টু মাইনাস এল বাই এম এক্স মাইনাস এন বাই এম। বুঝি? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ওই ফর্মেটে নিয়ে গেছি। আচ্ছা নিয়ে গেলাম। এখন বলো সি, সি এর মান কত? মাইনাস এন বাই এম। সি এর মান কত? মাইনাস এন বাই এম। ভাইয়া তারপরে এর মান, এর মান তোমার অঙ্কে এই, এম এর মান মাইনাস এল বাই এম। এখন জাস্ট এটাকে ক্যালকুলেশন করো, প্রমাণ এসে করছে দেখবা। ভাই উভয়পক্ষের মাইনাস মাইনাস কাটা দিয়ে দিতে পারি। কাটা দিয়ে দিলে এই পাশে থাকতেছে এন বাই এম, ওই পাশে থাকতেছে এ ইন্টু এম বাই এল, তাই না? যদি ওর সাথে ওর গুণ করো এল এন, যদি ওর সাথে ওর গুণ করো এ এম স্কোয়ার। মানে তোমাকে বেসিক ক্লাসে এটার প্রমাণটা দেখাইছি, বেসিক ক্লাসে। হ্যাঁ, এখন আমরা করতেছি 12 নম্বরে এক। স্টপ। কি বলছে দেখো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12x পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের ঋণাত্মক দিকের প্রান্তবিন্দু। খেয়াল করো কিন্তু প্রশ্ন বুঝে পড়ো। উপকেন্দ্রিক লম্বের ঋণাত্মক দিকের প্রান্তবিন্দু এবং নিয়ামক ও অক্ষের ছেদবিন্দুর সংযোগ রেখা সমীকরণ নির্ণয় করো। কত কিছু দেখো কীভাবে পেঁচাইছে প্রশ্নটাতে। ফার্স্টে তোমাকে ইকুয়েশন দিয়ে দিছে, আর ইকুয়েশন পাওয়া যাওয়া মানে সব কিছু আস্তে আস্তে পেয়ে যাওয়া। ইকুয়েশনটা দিয়ে দিছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত? 12x। এটাকে যদি বাঙাই 4 ইন্টু 3 ইন্টু এক্স, এর মান কত? 3। কী কী বের করতে বলছে আগে বের করে ফেলো। উপকেন্দ্রিক লম্বের ঋণাত্মক দিকের প্রান্তবিন্দু, বলো উপকেন্দ্রিক লম্বের ঋণাত্মক দিকের প্রান্তবিন্দু কত? উপকেন্দ্রিক লম্বের ঋণাত্মক দিকের প্রান্তবিন্দু সূত্র পড়াইছিলাম, উপকেন্দ্রিক লম্বের ঋণাত্মক দিকের প্রান্তবিন্দু। যদি কখনো মনে না পড়ে চিত্র কি চলে যাব, চিত্র চলে যাব। চিত্রটা কিরকম ছিল বলো তো? এই যে এটা ছিল চিত্র, এটা উপকেন্দ্রিক, উপকেন্দ্র এস, তার লম্ব এটা। এই প্রান্তবিন্দুটা হচ্ছে পজিটিভ প্রান্তবিন্দু, এই বিন্দুটা হচ্ছে নেগেটিভ প্রান্তবিন্দু, যেটাকে বেসিক ক্লাসে এটাকে এল দিছিলাম, এটার নাম এল প্রাইম দিছিলাম, তাই তো? তোমাকে ওই এল প্রাইমের বিন্দুটা, অর্থাৎ এতটুকুর মান কত? এ, আর এটার মান ছিল আমাদের কত বলো? মাইনাসের 2a, অর্থাৎ ওর স্থানাঙ্কটা আমরা পড়াইছিলাম a, 2a, আর এটা ছিল a, 2a। দেখবা স্থানাঙ্কের ভিতরে পড়াইছি সূত্র 8 নাম্বার, লাস্ট সূত্র ছিল এটা, লাস্ট না, লাস্ট নাম্বার সূত্র। তাহলে উপকেন্দ্রিক লম্বের ঋণাত্মক দিকের প্রান্তবিন্দু ক্যাপিটাল লেটারের এক্স, ক্যাপিটাল লেটারের ওয়াই ইকুয়াল টু এ মাইনাস কত? 2a। তাহলে বলো এক্স ইকুয়াল টু এ, আর তোমার অঙ্কে এক্স এক্সই, এর মান পাইছো কত? 3। আবার ওয়াই ইকুয়াল টু কত? মাইনাস 2a, তোমার অঙ্কে ওয়াই ওয়াই মাইনাস 2 ইন্টু 3 মাইনাস 6। সুতরাং প্রান্তবিন্দু, প্রান্তবিন্দু দাঁড়াইলো কত? 3 মাইনাস 6 পেয়ে গেলাম। প্লাসেরটা বললে 3 প্লাস 6 আসতো, ঠিক আছে? কি বলতেছে আমার শেষ করতে, মানে কি প্রশ্নটা কোন বেসিসে করতেছে? স্টুডেন্ট লাইফ বেসিসে নাকি টিচার্স বেসিসে? স্টুডেন্ট লাইফে। স্টুডেন্ট আমাকে টিচার যতদিন পড়াইছে ততদিন। না, আমাকে টিচার আমাদের কোনিক্সের উপরে টিচার ক্লাস নিচ্ছে, একাডেমিক ক্লাস পড়ছে তোমার কয়টা? 1টা 2টা 3টা 4টা বা 5টা 6টার মতো ক্লাস নিচ্ছে, কারণ প্রতিটার উপরে অ্যাটলিস্ট 2টা করে ক্লাস করছে একাডেমিক। তোমাদের মতো কিন্তু এরকম ভাঙা 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 পড়ায়নি, বুঝছো? যা সমীকরণটা দেখাইছে পরাবৃত্তির ইয়েতে চলে গেছে। চিত্রটা, প্রথম চিত্রটা দেখাইছে ওয়াই স্কোয়ারের জন্য, এই চিত্র, এই চিত্র হইলে সূত্র 8টা, অঙ্ক এটা শেষ, ঠিক আছে? অর্থাৎ 2 দিনে এক চ্যাপ্টার শেষ করে দিচ্ছে 6.1। কোনগুলো? ওগুলো যে বললাম বাসায় গিয়ে ওই যে বিস্তারিত আমি দেখতাম, ইয়া করতাম। আর সবচেয়ে আমার বেশি লাভবান হয়েছি কখন? যখন পড়ানো শুরু করলাম। যখন পড়ানো শুরু করলাম তখন স্টুডেন্টকে তো পড়াইতে হবে, তার মানে স্টুডেন্টকে পড়ানো যায় কখন? যখন নিজে জানা যায় ভালোভাবে।
তো নিজে স্টুডেন্টকে পড়ানোর জন্যই মূলত নিজে জানছি আর কি, যে কীভাবে ভালোভাবে আরও জানা যায়, কীভাবে তাকে আরও বিস্তারিত জানানো যায়। এই তখনই আস্তে 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 টুকি 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 বেসিকগুলো নিতে 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 আচ্ছা, ঋণাত্মক দিকের প্রান্তবিন্দু পাইলাম। বলছে ঋণাত্মক দিকের প্রান্তবিন্দু এবং একটা কথা আছে, দেখো আছে না? আচ্ছা, এবং আর ও এর ভিতরে বলো তো কে বেশি জোর দেয়? এবং কিন্তু বেশি জোর দেয়। এই যে এটা এবং, খেয়াল করো এটা এবং, এখানে আছে মনে করো এখানে বলে দিলাম মনে করো কত এ, এ এবং বি ও সি, কথাটার মিনিং কি? মনে করো এ এবং বি ও সি, মানে কথাটার মানে হয়েছে এইটা একটা আলাদা, এ দুইটা মিলে একটা আলাদা, এরপরে তাদের মাঝখানে এবং বা কিছু একটা বলছে, বুঝতে পারছি? তো এই ও বলতে এবং এর পরে যদি ও থাকে, এই জিনিসটা বোঝায় ওদের ভিতরে একটা কম্বিনেশন হইতেছে, মানে ব্যাপারটা ওদের ভিতরে ক্যালকুলেশন করে ওর সাথে ওর একটা ক্যালকুলেশন, এটা হচ্ছে এবং এর একটা কাজ। এই দেখো ফার্স্টে এবং বলে দিছে, পরে কি বলে দিছে ও। হ্যাঁ, তো আবার অনেকে প্যাচ লাগাই ফেলে, কিন্তু বলছে আচ্ছা ঋণাত্মক দিকের প্রান্তবিন্দু এবং নিয়ামক বলছে, তো নিয়ামকের পর তো কোনো রেখা রেখা বলে নাই, এরপর ওরা ঘাবড়া যায়। নিয়ামক মানে আবার কি? ওই যে বলছে নিয়ামক ও অক্ষের ছেদবিন্দু, তার মানে ঋণাত্মক দিকের প্রান্তবিন্দু পাইছো না? আরেকটা বিন্দু পাবা, কোনটা কোনটা বলো তো? নিয়ামকটার আর অক্ষের ছেদবিন্দুর যে বিন্দুটা পাবা, তাদের সংযোজক রেখার সমীকরণটা বের করতে বলছে, ঠিক আছে? তার মানে এখন তোমার টার্গেট হচ্ছে কোনটা বলো তো? নিয়ামক আর অক্ষের ছেদবিন্দু, এটারও সূত্র পড়াইছি, এটাও সূত্র পড়াইছি। বলো নিয়ামক ও অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র। নিয়ামক ও অক্ষের ছেদবিন্দু, নিয়ামক ও অক্ষের ছেদবিন্দু। আমাকে কিন্তু সূত্র তোমাদের কয়টা পড়াইছি বলো তো? এখানে 8টা, একটার জন্য আমি মানে একটা ইয়ার চিত্রের জন্য 8টা, কিন্তু আমার টিচার কিন্তু 8টা পড়ায়নি। মেনগুলো শীর্ষ, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, নিয়ামক রেখার সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, আর সে দৈর্ঘ্যটা শেষ। আর ওগুলা যে আমি বের করছি ওগুলা কিন্তু আমাদের চিত্র থেকে দেখা যায়, এর জন্য আমি ওগুলো সূত্রের ভিতরে ফেলাই দিছি, যাতে তোমার ওগুলোর ভিতরে সূত্রের ভিতরে থাকে, কখনো যাতে প্যাচ লেগে না যায়, অঙ্ক করে যাতে না বের করা লাগে। দেখো এই যে এটাও কিন্তু তোমার একটা সূত্রের ভিতরে ফেলাই দিছি, নিয়ামক ও অক্ষের ছেদবিন্দু, নিয়ামক ও অক্ষের ছেদবিন্দু মনে আছে কোনটা? এই যেটা অক্ষ, এটা নিয়ামক, তার ছেদবিন্দু কোনটা? এই যেটা অক্ষ, নিয়ামক, তার ছেদবিন্দু, তার একটা এদিকে এখানে তো একটা কি ছিল বলো তো? এটা তোমার কি ছিল? ওয়াই অক্ষ না? এখান থেকে এস এর দূরত্ব ছিল এ, আর এখান থেকে ওর দূরত্ব ছিল আবার এ, তার মানে ওর স্থানাঙ্কটা ছিল আমাদের -a, কত 0 ছিল এদিকে। তো এটার ক্ষেত্রে তোমার -a, কত 0, তাহলে x = -a, তোমার অঙ্কে x xi, -a বলতে কত -3, y = 0, তোমার অঙ্কে y = 0, সুতরাং তাহলে পাইলা গেল কত -3 0। এখন তোমাকে ওর আর ওর সমীকরণ বের করতে বলছে, সংযোজক রেখার সমীকরণ নির্ণয় করো, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় সূত্র দিয়ে করে ফেলবা। সুতরাং সংযোজক রেখার সমীকরণ, সুতরাং সংযোজক রেখার সমীকরণ সূত্র বসাবা কোনটা? x - x1, x1 - x2, y - y1, y1 - y2। আমি মানটা বসাই দিই, ক্যালকুলেশনটা বাসায় করবা। x - x1 3, 3 - x2 +3, y - y1, y1 - y2, এটা ক্যালকুলেশন বাসায় করবা। এই যে দুইটা বিন্দুর মধ্যবর্তী সংযোজক রেখার যেই সমীকরণটা সেটা। এখন কোনো পরীক্ষার ব্যাপারে কথা বলতেছি না, এখন অঙ্ক শেষ করে নিই, তারপরে কথা বলবো।
এখন 2 নাম্বারটা অনেক মজাদার একটা ম্যাথ। 2 নাম্বারটা একটা ম্যাথ লাগে কি আবার এটা রেখে দিব নাকি? কি ফিডার রেডি করে রাখছে? আম্মু টেনশন করতেছে। আচ্ছা কি বলে দিছে একটু প্রশ্নটা খেয়াল করো, ইম্পর্টেন্ট আছে, ঢাকা বোর্ডে আসা একটা ম্যাথ। হ্যাঁ, আপনি কি গুছা টুছা রেখে দিতেছেন? আচ্ছা কি বলছে দেখেন, আইসে অনেকদিন পর, যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ওয়াই ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্যারাবোলাটির শীর্ষ। কতদিন পর বাংলা একটা ওয়ার্ড পাইলাম, ইংলিশের বাংলা ইয়ে দিছে প্যারাবোলা। প্যারাবোলটির, আমি তো কি বানাই দিইনি তো, আমি তো বই থেকেই লিখছি। প্যারাবোলাটির শীর্ষ -2 3 এবং 2 3 বিন্দুতে অবস্থিত শীর্ষটা এবং তা 0,5 বিন্দু দিয়ে অতিক্রম করে, তাই না? এবিসি এর মান নির্ণয় করতে বলছে, তাই তো? এখন প্রশ্ন হইল ভাইয়া শীর্ষ দেওয়া আছে না, তো শীর্ষ দেওয়া থাকলে তোমাকে গত ক্লাসটাতে পরাবৃত্তের সমীকরণটা কোন ফরম্যাটে হয় সেটা দেখাইছি, মনে আছে কোন ফরম্যাটে? এই যে এরকম যে হয় যে এক্স মাইনাস আলফা হয় হোল স্কোয়ার ইকুয়াল টু 4b ওয়াই মাইনাস বিটা অথবা ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a এক্স মাইনাস আলফা। এগুলো তো শীর্ষবিন্দু ছিল। যখন 0 0 হয়ে যায় তখন আসে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a এক্স আর এক্স স্কোয়ার ইকুয়াল টু 4b ওয়াই, যখন 0 0 হয় শীর্ষটা। কিন্তু এখন তো তোমার শীর্ষ 0 0 না, তোমার শীর্ষ কত? -2 3 -2 3। তাহলে সেই ক্ষেত্রে তোমার শীর্ষ এটা। পরাবৃত্তের সমীকরণটা এখন খেয়াল করতে হবে 1 নাম্বার ফরম্যাটের নাকি 2 নাম্বার ফরম্যাটের, এটা চিন্তা করে দেখতে হবে। কোথা বা কীভাবে বুঝবা এই ফরম্যাটের নাকি এই ফরম্যাটের? একজন বলছে 1, একজন বলছে 2। 1 কারা কারা বলছে? 1 নাম্বার 1 দেখি 1 নাম্বার কয়জন হয়? হ্যাঁ 1 1 1 1 মানে 4 জন 1। তুমিও কি 1? তুমি এসে কি এরশাদ নিরপেক্ষ? 1 2 3 4 4 জন বলছে 1। আব্দুল্লাহ বলো কেন, মানে এটা যে বলছো 1 হবে কেন? কত বলছো? কত? 2 2 মানে আমরা যে এখন এই যে -2 3 দিয়ে শিশু বিশিষ্ট যে পরাবৃত্তটা সমীকরণ লিখবো, এটা কোন ফরম্যাটের হবে? এই ফরম্যাটের নাকি এই ফরম্যাটের? মানে এই ফরম্যাটের হবে নাকি এই ফরম্যাটের হবে? বলো। 1 তো বলছিলা 0,5 বিন্দু, এটা তো যে কোনো বিন্দু দিয়ে যাইতে পারে। আচ্ছা ওই হিসাবে বলছো, থ্যাংক ইউ। কার উপরে স্কোয়ার? কার উপরে পাওয়ার 1? ওয়াইয়ের উপরে পাওয়ার 1। তো কোনটা? অবশ্যই 1 নম্বরটা, এই যে এক্স এর উপর স্কোয়ার। আন্দাজি বলা যাবে না। তার মানে তোমার ওই যে বলছি সমীকরণটা কোন বেসিসে, কোনো না কোনো ক্লু থাকবে আছে। তাহলে বলো তো এত শীর্ষবিন্দু, সুতরাং -2, কথা না বলি, এত শীর্ষবিন্দু বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ, শীর্ষবিন্দু বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণটা কি? পরাবৃত্তের সমীকরণ নিশ্চয় এটা এক্স মাইনাসে +2 হোল স্কোয়ার ইকুয়াল টু 4b এক্স ওয়াই -3। এতটুকু সবাই বুঝতে পারছি নাকি পারেনি? আলফা বিটা থাকলে এরকম হইতো,
আলফা বিটার জায়গায় মান বলে দিছে, তাই মান বসাই দিছি। ওই দেখো 1 নম্বরটা এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4b ইন্টু ওয়াই মাইনাস বিটা। বলো এই ইকুয়েশনটার ভিতরে কার মানটা আননোন? বি এর মান। কয়টা মান আননোন? একটা ক্লু দিয়ে দিচ্ছে অঙ্কটার ভিতরে, দেখো 0, 5 বিন্দু দিয়ে যায়, তাই এটা কয় নাম্বার দিয়ে দিলাম? 2। এখন 2 নং রেখাটি কত বিন্দুগামী? 0,5 5 না -5 5 বিন্দুগামী বলে। তাহলে এই বিন্দুটা এই রেখাটাকে সিদ্ধ করবে। সিদ্ধ করবে বলতে এক্সের জায়গায় বসে যাবে কত? 0 + 2 হোল স্কোয়ার 4b, ওয়াইয়ের জায়গায় বসে যাবে 5 - 3। তাহলে আমরা এখানে পাইতেছি 4 = 4b ইন্টু 2। বাদে আমি একবারে বলে ফেলতেছি বি এর মান হবে তোমার হাফ। বি এর মান কত? হ্যাঁ আসতেছি। এখন বি এর মান পাইছো না? তাহলে 1 নম্বর রেখাটা কিরকম দাঁড়াইতেছে বলো দেখি। এক নম্বর না 2 নম্বর রেখাটা, তুমি তো বি এর মান পেয়ে গেছো। তাহলে 2 নম্বর রেখাটা পরাবৃত্তের সমীকরণটা কি পাই? সুতরাং পরাবৃত্তের সমীকরণ তুমি মানটা বসায় দাও, x + 2 হোল স্কোয়ার = 4b y মাইনাস কত 3। বলো বি এর মানটা কত পাইছো? x + 2 হোল স্কোয়ার = 4 ইন্টু হাফ y - 3। এখানে একটা সূত্র যায় a² + 4x + 4 = 2y - 6 লেখা যায়। সবগুলোকে যদি এক পাশে y রাখতে বলছে, দেখো আমরা কিন্তু আসলে এখান থেকে কিন্তু আগাই নেই। আমরা একটা পরাবৃত্তের সমীকরণটা বের করছি, ওই সমীকরণটাকে এটার মতো করে বানাইতেছি, তারপর তুলনা করে বলে দিব এর মান কত, বি এর মান কত, সি এর মান কত, ওর সাথে ওর তুলনা করে। তো এক পাশে y রাখতে বলছে, এক পাশে y, তো এক পাশে যদি y রাখতে চাই তাহলে আমি দেখো 2y = x² + 4x + 4 + 6 মনে হয়, তাই না? এই যে 2y আর 6টাকে জাস্ট এই পাশে পাঠিয়ে দিচ্ছে, তো 6 এই পাশে পাঠিয়ে দিলে এই টোটাল রাশিটা এখানে লিখছি, আর 2yটাকে এই পাশে লিখছি। 2 দিয়ে কী করে দিব? ভাগ করে দিব। তাহলে এই যে y = 2 দিয়ে ভাগ করে দিলে এটা আসবে কত? 1/2x²। এটা 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 2x। এটা 2 দিয়ে ভাগ করলে কত আসবে? আচ্ছা 4, আচ্ছা 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5। তাহলে বলে ফেলো তো এখন এই সমীকরণটিকে কয় নম্বর সমীকরণের সাথে তুলনা করব? 1 নং এর সাথে তুলনা করে পাই। উক্ত সমীকরণকে 1 নং এর সাথে তুলনা করে পাই। তুলনা করে পাই। বলো এর মান কত? a = হাফ, বি এর মান কত? 2, সি এর মান পাই। বুঝতে পারছি কি? আমরা আসলে পরাবৃত্তের সমীকরণটা বের করছি, তোমাকে বলে দিছে এটা পরাবৃত্তটা, এই প্যারাবোলাটার এর মান, বি এর মান, সি এর মান বের করতে বলছে, তাই আমরা এটার প্যারাবোলাটির সমীকরণ বের করে ওর সাথে তুলনা করে দিছি। তুলনা করে বলে দিছি এর মানটা কত, বি এর মানটা কত, সি এর মানটা কত, সহগ সমিতি। লাস্ট ম্যাথ, অনলি 2 মিনিটস, অনলি 2 মিনিটস। আরে শেষ বেটা, অনলি 2 মিনিটস। এই 4, আরে পারবেন। কি বলে দিছে দেখেন, পরাবৃত্তের উপরিস্থিত পি বিন্দুর কোটি বলে দিছে। এই যে এই পরাবৃত্তের, এই দেখেন এই পরাবৃত্তের উপরিস্থিত একটা বিন্দু, এই বিন্দুর কোটি বলে দিছে কত? p(x, y) না, পরাবৃত্তের উপরিস্থিত এই কোটির মানটা বলে দিছে, কোটির মানটা বলে দিছে কত? 12, তাই তো? এখন কি বের করতে বলছে আপনাকে? ওই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয় করতে বলছে। ওই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব মানে এটা বের করতে বলছে। তা আপনি তো এস এর মানটা জানেন ভাইয়া, এটা যেহেতু 9x,
4 ইন্টু 9/4 ইন্টু এক্স, এর মানটা তো জেনে গেছেন। 9/4 কমা কত 0, হ্যাঁ কার মান নাই, এক্স এর মান নাই। এক্স এর মান বের করলে তো দূরত্ব নির্ণয় সূত্র দিয়ে করে ফেলতে পারতেছেন। তো এক্স এটা আবার কার উপর অবস্থিত, পরাবৃত্তে না। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত 9x, এক্স এর ওয়াই এর মানটা কত 12 হোল স্কোয়ার ইকুয়াল টু 9x, এখান থেকে এক্স এর মান বের হয়ে যেতেছে এক্স ইকুয়াল টু 16 মেবি, তাই তো। তো এক্স এর মান 16, এক্স এর মান 16 আর ওয়াই এর মান 12, এই যে এই দুইটার ভিতরের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র দিয়ে উপকেন্দ্রের দূরত্ব বের করে ফেলতে বলছে। রুট ওভার x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তো কয় লাইনের ম্যাথ, জাস্ট একটু আপনি সাজায় লিখবেন আর কি। বুঝতে পারছি তো এটা? 6.1 ডান। 6.1 এর আপনাদের বেসিক পড়াইছি, 2 ক্লাস, আই মিন বলা যায় 2 ক্লাস পুরোপুরি বেসিক পড়াইছি, 3 নাম্বার থেকে ম্যাথ শুরু করছি। হ্যাঁ ম্যাথ করানো শুরু করছি আর কি। তো টোটালি আজকে নিয়ে মনে কোনিক্সের 6 নাম্বার ক্লাস, টোটাল 6 নাম্বার ক্লাস। যদি আমি কোনিক্সের উপর ক্লাস নিই মাত্র 12টা, মানে অন্যান্য জায়গায় তোমাদের, আমার যেহেতু আমার পার্সোনাল ব্যাচ, এখানে আমি একটু বেশি নিতেই পারি। বেশি নিতে বলতে তোমাকে টপিক আমি বেশি পড়াইতেই পারি, এটার জন্য আমাকে কেউ কিছু বলবে না, আমাকে কেউ কিছু বলবে না। আমি তোমাকে একটা টপিক বেশি পড়াই দিলে, যেমন আমার পরাবৃত্তের যে স্পর্শকটা, স্পর্শকের কন্ডিশনটা তেমন লাগে না বিদায় এটা অ্যাডমিশনে ম্যাক্সিমাম সময় আসে, তাই এটা দেখাই না অনেক জায়গায়। তো এটা তোমাকে দেখাই দিই সব কিছুই, কারণ যেহেতু আমার পার্সোনাল ব্যাচের, এখানে আমি তোমাকে সব দেখাইলো, আমার সময়ের কোনো কেউ কিছু বলবে না। কোচিং ক্লাসগুলোতে আমার একটা নির্দিষ্ট সময় থাকে, এই জন্য তোমার এখানে কয়টা ক্লাস গেছে বলো, 6টা ক্লাস। এই 6টা ক্লাসের উপর যা যা পড়ানো হয়েছে তার উপর থেকে তোমার পরীক্ষা থাকবে, তার উপর থেকে শুধু 6.1, শুধু 6.1 কত মার্কের পরীক্ষা 50, হুবহু শীট থেকে কয়টা ম্যাথ থাকবে, 10টা ম্যাথ থাকবে। কয় মিনিট, 45 মিনিট। কয় মিনিট, হ্যাঁ 10টা ম্যাথ 45 মিনিট। এই আমি কি অঙ্ক ঘুরাইয়া দিতেছি যাতে তোমার চিন্তা করতে হবে? তুমি শীটের অঙ্ক করতেছো, ওই অঙ্ক থেকে দরকার বলা যায় কি এক প্রকার মুখস্থ করতেছো, পরীক্ষার হলে এসে বমি করে দিতেছো, ব্যাপারটা সেরকম, তাই না? সেম একদম হুবহু ম্যাথ, হুবহু ম্যাথ। 10টা ম্যাথ, 10টা ম্যাথ, বেশি কথা বলে 12টা, 15টা, 20টা, 10টা ম্যাথ থাকবে, সময় 45 মিনিট। পরীক্ষা হবে কী বার, পরীক্ষা হবে রবিবার, পরীক্ষা হবে রবিবার, পরীক্ষা হবে রবিবার, পরীক্ষা রবিবার, রবিবার ক্লাস টাইমে পরীক্ষা হবে, ক্লাস টাইমে পরীক্ষা হবে। এরপরে যদি মনে করেন যে আমি দেখি সময় আছে বা ইয়ে আছে, আমরা ক্লাস নিলেও নিতে পারি। পরীক্ষা 11টাই, পরীক্ষা 11টাই নিব। এটার পর আমরা 2টা অ্যান্সার করাইতে থাকবো, 6.2 অন দ্য ডিফারেন্সিয়েশনের পরের সপ্তাহে পরীক্ষাটা, এরপরে এটার 6.2 আবার রবিবার 6.1-এর 11টায় পরীক্ষা।